কোথাও কি মনে হয় যে যখন 20 বছর বয়সের কলকাতায় তার প্রথম স্বাদ আস্বাদ পাচ্ছেন, তার হাওয়াতেই একটা কিছু ছিল যে সব কিছু এসে পড়ে, জড়িয়ে যায়? হ্যাঁ শ্রমিক, আমার মনে হয় ওইটি সব থেকে বেশি সত্যি কথা, যে একটা মানুষ কিরকম হয়, কিরকম হয়ে ওঠে, সেটা শুধু তার নিজের ইচ্ছে বা তার চারপাশে যে ধরনের শুভাকাঙ্ক্ষীরা জড়ো হন বা সহকর্মীরা জড়ো হন তাদের উপরই নির্ভর করে না, সেই সমগ্র সময়ের একটা আবহাওয়া তার মধ্যে থাকে, সেটা তাকে ঠেলে নিয়ে যায়, তাকে টানে, তাকে কয়েকটা লক্ষ্যবস্তুর দিকে তাকাতে বলে। আমি যখন ছোট তখন অবধি মাত্র কয়েক বছর হলো রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন 1941-এ, আমার জন্ম 1935-এ। সুতরাং যখন আমি 1951 কলেজে পড়তে এলাম তখন তার আগে মাত্র 10 বছর গিয়েছি। সেখানে কলকাতার পথে হাওয়ায় রবীন্দ্রনাথ রয়েছেন তখনও। এবং অন্যান্য দিক থেকেও 1947-এর একটা বিরাট কি বলবো অভিঘাত, সেটা আমাদের সকলের উপরই ছিল। কেননা দেশটা ভাগ হয়ে শুধু যে স্বাধীনতাটা তো সেই ভাগের মাঝখান থেকে এসে পৌঁছয়নি, সেই সঙ্গে অজস্র দুঃখ, অজস্র বেদনা সেই সময় চারিপাশে ছিল। পথে চলতে গেলে যে পরিমাণ উদ্বাস্তুর ভিড়, শিয়ালদার প্ল্যাটফর্ম ভর্তি হয়ে থাকতো তাদের নিয়ে, এইসব জিনিসের একটা মনোবেদনা থেকে যায়। এগুলো থেকে মুখ যতই ফেরিয়ে নিই না কেন ফিরতেই হয়। আমাদের মতন দেশে নিজেকে ইনসুলেট না করলে বোধহয় বাঁচাই যায় না, কিন্তু তবু সে বেদনা থাকে। তো একদিকে এইরকম একটা অভ্রভেদী রবীন্দ্র ঐতিহ্য, আর একদিকে এই যে এত দাম দিয়ে, এত চোখের জল ফেলে আসা স্বাধীনতা, তার মূল্য দিতে দিতে দিনের পর দিন কাটা, এই সবেরই বোধহয় একটা চিরস্থায়ী চিহ্ন থেকে যায় মনের মধ্যে। আমার মধ্যে হয়তো তাই ছিল, তাই কোনো সময় শান্ত হয়ে শান্তিতে সবকিছু ভুলে থাকবো এরকম পারিনি।